29শে ডিসেম্বর সোমবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। কমলাপুর কন্টেনার ডিপো এলাকায় চলন্ত ট্রেনে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত 6 জন, আহত অন্তত 15 জন। 20 দলের হরতালে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা, নোয়াখালীতে ক্রিকেটারদের হামলায় শিক্ষিকা নিহত। বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ, শ্রীলঙ্কায় 25,000 টনের পর আরো রপ্তানি আশা দেখছে সরকার। অস্ট্রেলিয়া হাসপাতালে আজ হাঁটুতে অস্ত্রোপচার করবেন ওপেনার তামিম ইকবাল, বিশ্বকাপ অনিশ্চিত। কমলাপুরে চলন্ত ট্রেনে কাভার্ড ভ্যানের ধাক্কায় অন্তত 6 জন নিহত, আহত হয়েছেন কমপক্ষে 15 জন। এদের বেশিরভাগই ট্রেন যাত্রী। স্টেশন সংলগ্ন কন্টেনার ডিপো এলাকায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে রেল মন্ত্রণালয় 3 সদস্যের কমিটি গঠন করেছে। দুর্ঘটনার পর 2 ঘন্টারও বেশি সময় ধরে ঢাকা নারায়ণগঞ্জ রুটে রেল চলাচল বন্ধ ছিল। খুবই অস্বাভাবিক এক দুর্ঘটনা। কাভার্ড ভ্যান সোজা ছুটে গিয়ে সজোরে ধাক্কা মেরেছে চলন্ত ট্রেনকে। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি তখন প্ল্যাটফর্ম থেকে মাত্র 20 গজ দূরে। কন্টেনার ডিপো এলাকায় একটি কাভার্ড ভ্যানের চালক তখন রহস্যজনক কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ছুটে গিয়ে আঘাত করে ইঞ্জিনের ঠিক পরের বগিটিতে। স্টেশনে ঢোকার প্রস্তুতি হিসেবে তখন ট্রেনের গতি কমে এসেছে। ধাক্কা লেগে সাথে সাথেই বগিটি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলেই মারা যান 2 জন। দুর্ঘটনার অস্বাভাবিকতায় হতভম্ব যাত্রী আর প্রত্যক্ষদর্শীরা। প্রথম বগিতে উঠে বাড়ি খাওয়ার পরে দ্বিতীয় বগিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। প্রথম বগিও ধ্বংস হয়ে যায়, দ্বিতীয় বগিটা বিধ্বস্ত হয় এবং তৃতীয় বগিটা বিরাট আওয়াজের হয়, কম্পন সৃষ্টি হয়। মাঝখানে মাইরা সে মনে করেন যে অনেকটা দূর শ্বাসরা নিয়ে আসছে, এটা মাঝখানে ছিল, আরো 30-40 গজ অধিক ছিল, ফিট অধিক ছিল। কমলাপুরের এলাকাতে কন্টেনার ডিপোতে এমন দুর্ঘটনার কারণ কি তা তদন্তে কমিটি গঠন করেছে রেল মন্ত্রণালয়। 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে এই কমিটিকে। স্টেশনের ভিতরে ক্রসিং এর কোনো প্রয়োজন হয় না, শুধু আভ্যন্তরীণ কাজ হয়। আইসিটি থেকে মাল বের হয়, কাভার্ড ভ্যান আসে, এখান থেকে মাল নিয়ে যায়। কাভার্ড ভ্যানের ড্রাইভার এখান থেকে আইসিটি থেকে তার গাড়ি ভরে বাইরে হয়ে যাওয়ার সময় সে ট্রেনের সাথে এসে নিজে নিজে ধাক্কা খায়। 3 সদস্য বিশিষ্ট আমাদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ব্যস্ততম কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতর কন্টেনার ওঠানামার এই টার্মিনালটি সরানোর দাবি ছিল দীর্ঘদিনের। সরকারও সেই দাবিটি বিবেচনায় নিয়েছিল, কিন্তু দীর্ঘদিনেও সেটি কার্যকর হয়নি। এই কন্টেনার হ্যান্ডলিংয়ের স্থানটি ঢাকার বাইরে দূরে কোথাও সরিয়ে নিলে আজকে এই বড় ধরনের দুর্ঘটনা হয়তো নাও ঘটতে পারত। আহতদের অনেকের অবস্থাই গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এইখানে আমার ভাই ইঞ্জিনের সামনে বসে ছিল, ইঞ্জিনটা ট্রেনটা উল্টে গেছে, অনেক মানুষ মারা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভিড় জমায় হতাহতদের স্বজনরা। তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে ওই এলাকার পরিবেশ। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কমলাপুরে ট্রেন দুর্ঘটনার বিষয়ে রেল ভবন থেকে যোগ দিচ্ছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী মাসুদ কারজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সুজন মেহেদি। আমি প্রথমে জনাব মুজিবুল হক আপনার কাছে জানতে চাইবো যে আপনি যে তদন্ত কমিটিটি গঠন করার কথা বলছেন, তারা 3 দিন কেন লাগবে এটি বার করতে? কারণ দিবালোকের মধ্যে প্রকাশ্য দিবালোকে একটি কাভার্ড ভ্যান এটিকে ধাক্কা দিয়েছে। এর ক্ষেত্রে 3 দিন তদন্ত করে আসলে কি বার করা হবে? জনাব মুজিবুল হক, আমরা কি রহস্য উদ্ঘাটনের আশায় আছি? না, আর কোনো রহস্য নাই। আপনার আমাদের ট্রেনটি নারায়ণগঞ্জ থেকে কমলাপুর স্টেশনে ঢুকছিল। ঠিক এই মুহূর্তে আমাদের আইসিডি থেকে একটি কাভার্ড ভ্যান মাল নিয়ে বের হচ্ছিল। যখন ট্রেনের উপরে এসে এই কাভার্ড ভ্যানের চালক চলন্ত ট্রেনের উপর সে ধাক্কা দিয়ে এই দুর্ঘটনাটি ঘটালো। তো কাভার্ড ভ্যানের চালক বেপরোয়াভাবে কাভার্ড ভ্যান চালিয়েছিল। সে হয়তোবা নিয়ন্ত্রণ হারিয়েছে অথবা সে বেসামাল ছিল। ড্রাইভারের কারণে, কাভার্ড ভ্যানের চালকের কারণে এই দুর্ঘটনা ঘটেছে আমাদের মনে হয়। তারপরও নিয়ম মাফিক আমাদের তদন্ত করতে হয়। তদন্ত আমরা 3 সদস্য বিশিষ্ট কমিটি করেছি, সময় অবশ্যই লাগবে। আমরা 3 দিন নির্ধারণ করেছি, হয়তোবা এর আগেই তদন্ত কমিটি আমাদের হাতে রিপোর্ট পৌঁছাবেন।
জনাব মুজিবুল হক, ওই যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানে কি কাভার্ড ভ্যান নিয়মিত চলাচল করে? ওখানে কি কোনো ধরনের কোনো সিগন্যালের ব্যবস্থা আছে যে ট্রেন যখন আসে বা যায় তখন তাকে সতর্ক করে দেওয়ার ব্যাপারে কোনো সিগন্যাল কি সেখানে আছে? বাইরের কোনো গাড়ি ঘোড়া চলাচল করে না, এটা আমাদের ভিতরের একটি পথ। এই ভিতরে আইসিডি থেকে মালামাল আনা নেওয়া হয় ভিতরের রাস্তা দিয়ে। এখানে কাভার্ড ভ্যান মালামাল পরিবহন ছাড়া বাইরের কোনো গাড়ি ঘোড়া আসেও না, যায় না। শুধু রেলের মালামাল, আইসিডির মালামাল এখান থেকে খালাস করা হয়, উঠানামা করা হয়। অতএব এখানে কোনো রকম ক্রসিং নাই, এই জন্য জীবনও কোনো দিন ছিল না, এখনও নাই। অতএব এখানে কোনো রকম ক্রসিং নাই বিধায় কোনো লোক থাকার প্রয়োজন হয় না। এখানে এই জায়গাটা আমাদের অত্যন্ত নিরাপদ এবং নিরাপত্তা বেষ্টনীতে সবসময় এই জায়গাটুকু থাকে। একটি ক্রসিং থাকা দরকার বলে আপনি মনে করছেন কিনা? যদিও নিরাপদ বেষ্টনী, কিন্তু এখানে যেহেতু গাড়ি চলাচল দরকার নাই, এই জন্য জি ক্রসিং থাকার দরকার নাই, এই জন্য এখানে বাইরে কোনো গাড়ি ঘোড়া চলে না। এখানে ক্রসিংয়ের প্রশ্নই উঠে না, ক্রসিং কোনোদিনই ছিল না। এই ট্রেনের জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত এখানে ভিতরে আমাদের রেলওয়ে স্টেশনের ভিতরে, অতএব এখানে ক্রসিংয়ের দরকার হয় না। আপনি ঘটনাস্থলে গিয়ে বলেছেন যে চালক, বেপরোয়া চালক, কভার্ড ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের বগিটিকে ধাক্কা দিয়েছে। এটি তদন্ত কাজকে কোনোভাবে প্রভাবিত করবে বলে আপনি মনে করেন কিনা? আপনার বক্তব্যটি। আমরা কাভার্ড ভ্যানের চালক ট্রেনের সাথে নিজে এই কাভার্ড ভ্যানটিকে ধাক্কা খাওয়ালো। এতে বোঝা যায়, আপনিও বুঝেন আমরাও বুঝি, স্বাভাবিকভাবে ড্রাইভারে ব্যাপারে দায়ী করা যায়। তারপরেও তদন্ত করে, তদন্তের মাধ্যমে আশা করি সত্যকার রিপোর্ট বেরিয়ে আসবে, সত্যকার ঘটনা বেরিয়ে আসবে। চালকের বেপরোয়ার কারণে অথবা তার অসাবধানতার কারণে অথবা তার নিয়ন্ত্রণ হারিয়ে যে গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বেরিয়ে আসবে। এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে এড়ানোর জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর কখনো না ঘটে? এই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে, দুর্ঘটনা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা মর্মাহত। আর এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, আমাদের যারা নিরাপত্তার দায়িত্বে আছেন, জিআরপি, আরএনবি আছে, আমাদের নিরাপত্তা বাহিনীকে আমরা সতর্ক করে দিয়েছি, ট্রেন যখন ভিতরে আসবে, যা বের হবে, আমাদের আইসিডি থেকে গাড়ি যারা যেগুলি বের হবে আবার ঢুকবে, ওই সময় অন্তত তারা যাতে সতর্ক করে দেয় যে ট্রেন চালানোর সময় ভিতরে গাড়ি ঘোড়া যাতে সতর্কতার সহিত চলে, তাহলে সতর্কতার সহিত গাড়ি চালালে আর দুর্ঘটনা ঘটবে না। জনাব মাননীয় মন্ত্রী, আমরা আমাদের সামাজিক ওয়েবসাইটগুলিতে অনেকেই প্রশ্ন করছেন যে কোনো একটি দুর্ঘটনা ঘটার পরে আমরা যে সতর্কতামূলক ব্যবস্থাগুলি নিয়ে থাকি, দুর্ঘটনা ঘটার আগে কেন এগুলি নেওয়া যায় না? কেন এই সতর্কতামূলক ব্যবস্থাটা আসলে এই দুর্ঘটনাটা ঘটার আগে নেওয়া যায় না? এরকম সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ার ক্ষেত্রে ভবিষ্যতে আরো বিচিত্র ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কিনা? গাড়ির কাভার্ড ভ্যানের জি ড্রাইভার, জি, সে যে এভাবে চলন্ত ট্রেনের উপর একটা কাভার্ড ভ্যান তুলে দিবে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কারো কাম্য নয়। এটা অ্যাক্সিডেন্টে এই ধরনের ঘটনা কারো কাম্য নয়। তারপরেও এখন থেকে আমরা আরও বেশি অ্যালার্ট হয়ে গেলাম, যাতে এই গাড়ি যারা কাভার্ড ভ্যান বা মালবাহী গাড়ি যাতে সতর্কতার সহিত চালায়, আমাদের নিরাপত্তা বাহিনী তাদেরকে আগের থেকে সজাগ অর্থাৎ অ্যালার্ট করে দিবেন। জনাব মুজিবুল হক, কাভার্ড ভ্যানের যে মালিক আছেন বা এই কাভার্ড ভ্যানটির যিনি স্বত্বাধিকারী বা কাভার্ড ভ্যানটি যিনি চালিয়েছিলেন, তাকে কোনোভাবে শনাক্ত করা গেছে? তার কোনো খোঁজ পাওয়া গেছে? আপনার কি এই ব্যাপারে কোনো তথ্য জানা আছে? শনাক্ত করার জন্যই তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির সঠিক যে কাভার্ড ভ্যানের ড্রাইভার, মালিক, স্বত্বাধিকারী যারাই এর সাথে মালিক আছেন, তাদেরকে তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এই কাভার্ড ভ্যানটির মধ্যে আসলে কি ছিল, কি পরিবহন করা হচ্ছিল, তা কি সেই সম্পর্কিত কোনো তথ্য আছে আপনার কাছে? আমরা শুধু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এই জন্য নেব যে তারা গাড়ির ড্রাইভার, মালিক এবং আমাদের আজকে যে জানেরও ক্ষতি হয়েছে, মালেরও ক্ষতি হয়েছে। আমরা কয়েকজন ভাই চিরদিনের মতো দুনিয়া থেকে চলে গিয়েছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন।
এই যে ক্ষতি হয়েছে যাদের কারণে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা? অবশ্যই যারা আমরা রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যারা ভিকটিম অর্থাৎ যারা নিহত হয়েছেন তাদেরকে এবং যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, এখন থেকে তাদের চিকিৎসার ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, রেলের পক্ষ থেকে আমরা যা প্রয়োজন তাই করে যাচ্ছি। আর্থিক দিক দিয়ে আমরা সহযোগিতা এখনই করে যাচ্ছি, ওষুধপত্র দিয়ে যাচ্ছি। তাদের আত্মীয় স্বজন যারা আসবে আইডেন্টিফাই করার পর আমরা লাশের বাড়িতে পৌঁছানো পর্যন্ত এবং পরিবারকে কিছু ক্ষতিপূরণ দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, দেব ইনশাল্লাহ, আশা করি। জনাব মুজিবুল হক, আপনাকে ধন্যবাদ। আমাদের কমলাপুরে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদ কার্জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুজন মেহেদী আছেন। আমি প্রথমে মাসুদ কার্জনের কাছে জানতে চাইবো যে আজ হরতাল ছিল, হরতালের সময় রাস্তায় যানবাহনের চাপ কম থাকায় এলোপাথারি যানবাহন রাখা হয়, আজকের দুর্ঘটনার জন্য এইটি কোনো কারণ হিসেবে কাজ করেছে কিনা? জনাব মাসুদ কার্জন। আসলে আমি একটু রেলমন্ত্রী একটু আগে যেটি বলছেন যে কন্টেনারটা বা যে ডিপো যে ইয়েটি ছিল, যে এখানে মাল ছিল বলা হচ্ছিল, আসলে আমি দেখতে পাচ্ছি যে এটাতে আসলে কোনো ধরনের মাল নেই এবং এখানে যারা পুলিশ সদস্য আছেন এটি বলা হচ্ছে যে এটা খালি কন্টেনার। আমি যদি খালি একটু দেখাই যে এই পাশ থেকে, এই পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে কন্টেনারটি যাচ্ছিল এবং ট্রেনটি আসছিল নারায়ণগঞ্জের দিক থেকে। যখন এই পশ্চিম পাশ থেকে পূর্ব পাশ দিকে কন্টেনার যে আরেকটি ডিপোতে ঢোকার চেষ্টা করছিল, ঠিক রেল লাইনেই সজোরে আসলে ধাক্কা মারে, ইঞ্জিনের যে পেছনের বগিটিতে ছিল সেই বগিতে ধাক্কা মারে এবং এই দিক থেকে টেনে যেখানে দাঁড়িয়ে আছে যে দুমড়ে মুচড়ে যাওয়া যে কন্টেনারটি, এটি আসলে সেই পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে। তো কি কারণে হঠাৎ করে এই ট্রেন চলাচলের সময় এখান থেকে ওই পাশ থেকে এই পাশে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়েছিল, এই বিষয়টি আসলে একটি প্রশ্ন থেকে যায়। এবং এখানে কিন্তু সার্বক্ষণিক 12 জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন এবং যারা আনসার সদস্য আছেন, যারা দায়িত্ব পালন করছিলেন, তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বলছিল যে চালককে, সম্ভবত চালক ছিলেন না, একজন হেল্পার চালাচ্ছিলেন, হেল্পারকে বারবার বলা সত্ত্বেও তিনি তাদের কথা না শুনে তিনি এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাওয়ার কারণেই কিন্তু দুর্ঘটনাটি ঘটে এবং এটি একটি অন্যতম কারণ। এবং এই মুহূর্তে আপনি খালেদ দেখতে পাচ্ছেন যে আসলে যে একটু আগে আমরা দেখছি যে বগিটিকে ধাক্কা মারা হয়েছিল সেই বগিটিকে সরানো হয়েছে।